হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু সত্যমেব। আমি সুরজিৎ এবং আজকে আমি আলোচনা করব হাউ টু গেট ডিভোর্স। একটা ডিভোর্স কিভাবে পেতে হয়, সেটা মিউচুয়াল হোক বা কন্টেস্টেড বা এক্সপার্টি, সমস্ত ডিটেলস আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করি। তো আপনাদেরকে বলে রাখি, ভারতবর্ষে কিন্তু দুটো ভাবে ডিভোর্স পাওয়া যায়। এক হচ্ছে মিউচুয়াল ডিভোর্স, আর একটা হচ্ছে কন্টেস্টেড বা ওয়ান সাইডেড ডিভোর্স। মিউচুয়াল ডিভোর্স কখন হয়? যখন বোথ পার্টি, স্বামী এবং স্ত্রী, একে অপরকে ছেড়ে দেওয়ার জন্য রাজি থাকে, তারা দুজনেই ডিভোর্স চায়। সেই ক্ষেত্রে মিউচুয়াল ডিভোর্স প্রেফার করা হয়। এটা সব থেকে ইজি এবং সব থেকে শর্টেস্ট ওয়ে টু গেট দ্য ডিভোর্স। সব থেকে তাড়াতাড়ি কিন্তু এই প্রসেসেই ডিভোর্স পাওয়া যায়। যদি বোথ পার্টি রাজি থাকে, মিউচুয়াল ডিভোর্সে কিন্তু খুব ইজিলি ডিভোর্স পাওয়া যায়। আরেকটা হচ্ছে কন্টেস্টেড ডিভোর্স। যখন স্বামী বা স্ত্রীর মধ্যে কেউ একজন ডিভোর্স চায় কিন্তু অপরপক্ষ ডিভোর্স চায় না, সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের ডিভোর্স কেস ফাইল করা হয়। সেটা হচ্ছে কন্টেস্টেড ডিভোর্স, মানে ওয়ান সাইডেড। এই ক্ষেত্রে স্বামী বা স্ত্রী কেউ একজন ডিভোর্স চায়, সে পিটিশন ফাইল করছে, এবং যে চায় না সে অবজেকশন ফাইল করবে। এই প্রসেসটা কিন্তু একটু লেন্দিও হতে পারে, কারণ এতে অনেকগুলো প্রসিডিওর রয়েছে, সেগুলো কিন্তু ফুলফিল করে আসতে হয়। রিটেন অবজেকশন, হিয়ারিং, এভিডেন্স, সাক্ষী ক্রস, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ কিন্তু প্রসেসে ফলো করতে হয়। আমি পুরো ডিটেলসে বলে দিচ্ছি। সব থেকে প্রথমে মিউচুয়াল ডিভোর্স। ধরুন স্বামী এবং স্ত্রী দুজনেই রাজি, তারা একে অপরকে ডিভোর্স দিতে চায়। তো সেক্ষেত্রে খুব ইজি হয়েছে কিন্তু তারা একটা জয়েন্ট পিটিশন ফাইল করবে। কোর্টের সামনে জয়েন্ট পিটিশন ফাইল করলে নেক্সট ডেটেই কিন্তু তাদের ডিভোর্সটা কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ 7 থেকে 8 মাসের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম কমপ্লিট হয়ে যাওয়ার কথা মিউচুয়াল ডিভোর্সের ক্ষেত্রে। তো আপনাদেরকে বলে রাখি, মিউচুয়াল ডিভোর্স ফাইল করতে গেলে কিছু ক্রাইটেরিয়া রয়েছে। যেমন স্বামী এবং স্ত্রী একে অপরের থেকে আলাদা থাকছে 1 বছর হতে হবে, এরকম কিন্তু আপনাকে অবশ্যই দেখাতে হবে, তবে গিয়ে কিন্তু মিউচুয়াল ডিভোর্স ফাইল করা যায়। তো আপনাদেরকে বলে রাখি, সেপারেশন থাকা মানে এই না তাদেরকে আলাদা আলাদা জায়গায় থাকতে হবে। তারা যদি একই ছাদের তলায় একই বেডরুমে থাকে, কিন্তু হাজবেন্ড এবং ওয়াইফের মধ্যে যে সম্পর্ক থাকা দরকার যদি তাদের মধ্যে না থাকে, সেইটাকেও কিন্তু সেপারেশন হিসেবে ধরে নেওয়া হবে। অর্থাৎ এমন যদি দেখা যায় যে স্বামী স্ত্রী একসাথে থেকেছে, বাট তাদের মধ্যে শারীরিক সম্পর্ক বা স্বামী স্ত্রীর যে সম্পর্ক সেটা তাদের মধ্যে ছিল না 1 বছর, সেই ক্ষেত্রেও তারা মিউচুয়াল ডিভোর্স কিন্তু ফাইল করতে পারে। আর একটা পিটিশন ফাইল করার পর সেখানে কিন্তু 6 মাস একটা কুলিং পিরিয়ড থাকে। অর্থাৎ যখন আপনি পিটিশনটা ফাইল করবেন, নেক্সট ডেট পড়বে ডাইরেক্ট 6 মাস পর। এই 6 মাস পরের ডেটেই কিন্তু কেসটা শেষ হয়ে যাবে। এই 6 মাসের যে গ্যাপটা, এটাকে বলে কুলিং পিরিয়ড। আমি খুব ইজিলি বলে দিচ্ছি। ধরে নেওয়া যাক একটা স্বামী এবং স্ত্রী, তারা 1 বছর সেপারেশনে ছিল, তারপর তারা মিউচুয়াল ডিভোর্স ফাইল করছে। সব থেকে প্রথম যেটা করতে হবে, একটা জয়েন্ট পিটিশন ফাইল করতে হবে। হাজব্যান্ড এবং স্ত্রী দুজনেই কিন্তু এই কেসে পিটিশনার হবে, এবং এই কেসে কারো এগেনস্টে কোনো ক্লেম, কারো এগেনস্টে কোনো অ্যালিগেশন কিন্তু দেওয়া যাবে না। সমস্ত কিছু ক্লেম, সমস্ত কিছু ডিমান্ড এই কেস ফাইলের আগেই বা এই কেসের মধ্যেই কিন্তু আপনাদেরকে মিউচুয়ালি সেটেল করে নিতে হবে। কোর্ট কিন্তু আপনাদেরকে কোনো রায় দেবে না। ধরুন কারো যদি অ্যালিমনি থাকে বা পার্মানেন্ট একটা অ্যালিমনি দরকার বা মেনটেন্সের প্রয়োজন হয়, সেটা আউট অফ দ্য কোর্ট আপনাদেরকে সেটেলমেন্ট করে নিতে হবে, যে কে কাকে কত অ্যালিমনি দেবে, বা পার্মানেন্ট অ্যালিমনি যদি দিতে হয় সেটা কত টাকা দেওয়া হবে। সমস্ত কিছু কিন্তু মিউচুয়ালি ডিসাইড করে দিতে হবে। কোর্ট কিন্তু কোনো কিছু ডিসাইড করবে না আপনাদের বিহাফে। তো যদি সব কিছু ঠিকঠাক থাকে, প্রথম ডেটে আপনি পিটিশন ফাইল করলেন, নেক্সট ডেট 6 মাস পর বা 6 মাস থেকে একটু বেশিও করতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনার এক্সট্রা টাইম লাগতে পারে। ওই জন্য আমি ম্যাক্সিমাম 8 মাস ধরে যাচ্ছি। তো 6 মাস বা 6 মাস 15 দিন পর যে নেক্সট ডেটটা পড়বে, সেই ডেটে কিন্তু আপনাকে সাক্ষী দিতে হবে। তখন কোর্ট আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি ডিভোর্স চান কি না, কী কারণে ডিভোর্স চান, কবে থেকে সেপারেশনে রয়েছেন। তারপর কিন্তু যদি সব ঠিক থাকে, সেক্ষেত্রে মিউচুয়াল ডিভোর্স গ্র্যান্ট হয়ে যাবে। এই ইজি ওয়েতে কিন্তু মিউচুয়াল ডিভোর্স গ্র্যান্ট হতে পারে। তো আপনাকে বলে রাখি, 6 মাস পরে যে নেক্সট ডেটটা পড়বে, সেই ডেটে কিন্তু বোথ পার্টিকে তাদের সাক্ষী দিতে হবে। তাদের যা ডকুমেন্টেশন রয়েছে, যদি ম্যারেজ সার্টিফিকেট থাকে ম্যারেজ সার্টিফিকেট, যদি বিয়ের ফটোগ্রাফ, ইনভিটেশন কার্ড এসব থাকে, সমস্ত কিছু কিন্তু দিতে হবে। তার সাথে সাথে কিন্তু এফিডেভিট ইন চিফ দিতে হবে। অর্থাৎ তাদের যে বক্তব্যটা সেটা লিখিত আকারে কোর্টকে দিতে হবে। কোর্ট যদি দেখে সব ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু খুব ইজিলি ডিভোর্স গ্র্যান্ট হয়ে যাবে। দুটো ডেটেই কিন্তু মিউচুয়াল ডিভোর্স গ্র্যান্ট হয়ে যাবে। এরপর আসছে কন্টেস্টেড ডিভোর্স। ধরে নেওয়া যাক হাজব্যান্ড বা স্ত্রী কেউ একজন ডিভোর্স চায়, কিন্তু অপরপক্ষ ডিভোর্স চায় না। তো আপনাদেরকে বলে রাখি, যে ডিভোর্স চায় তার কাছে কিন্তু একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে ওয়ান সাইডেড ডিভোর্স কেস ফাইল করা। তার যদি কোনো অ্যালিগেশন থাকে, তার প্রসপেক্টিভটা একটা স্টেটমেন্ট আকারে, একটা পিটিশন আকারে লিখে কিন্তু আপনাকে কোর্টের সামনে ফাইল করতে হবে ডিভোর্সের জন্য। তারপর অপোজিট পার্টি মানে অপরপক্ষের কাছে সমন যাবে। সে চাইলে কোর্টে অ্যাপিয়ার করতে পারে, সে যদি না অ্যাপিয়ার করে, সেই ক্ষেত্রে কিন্তু এক্সপার্টি প্রসিডিওর হয়ে যাবে। আমি ক্লিয়ার করে দিচ্ছি। ধরুন একটা কেস ওয়ান সাইডেড আমি ফাইল করলাম। সব থেকে প্রথমে আমার ওয়াইফের কাছে সমন যাবে। সেই সমন পাওয়ার পর যদি ওয়াইফ কোর্টের সামনে না আসে, সেই ক্ষেত্রে কিন্তু কোর্ট বসে থাকবে না। কোর্ট তাকে ছাড়াই কিন্তু ওয়ান সাইডের একটা কিন্তু ডিভোর্স ডিক্রি দিয়ে দেবে। অর্থাৎ এটাকে বলা হয় এক্সপার্টি ডিভোর্স।
এক্সপার্টি ডিভোর্সের কিন্তু সেম ভ্যালু যেমন ডিগ্রি অফ ডিভোর্সের। অর্থাৎ যদি সমন পাওয়ার পরেও কোনো পক্ষ কোর্টে না আসে সেই ক্ষেত্রে কিন্তু ডিভোর্সটা খুব ইজিলি পাওয়া যেতে পারে। কিন্তু যদি ওয়াইফ আমার পাঠানো সমনটা বা কোর্ট থেকে যে সমনটা পাঠানো হয়েছে সেই সমনটা পাওয়ার পর কোর্টে আসে, তারপর তাকে কিন্তু তার অবজেকশন দেওয়ার একটা সুযোগ দেওয়া হবে। সেখানে সে অবজেকশন ফাইল করলো, তারপর আমার এভিডেন্সের ডেট করবে। অর্থাৎ যে পিটিশনার তাকে কিন্তু এভিডেন্স দিতে হবে, তার কি কি সাক্ষী রয়েছে, তার স্টেটমেন্টের বা এগেনস্টে কি কি এভিডেন্স রয়েছে সমস্ত কিছু কোর্টের সামনে তাকে প্রমাণ করতে হবে। তারপর আবার অপোজিট পার্টি তাকে ক্রস করবে। আবার এরকম হয়েছে পিটিশনার যেমন সাক্ষী দিয়েছে সেরকম অপোজিট পার্টিও সাক্ষী দেবে এবং পিটিশনার তাকে ক্রস করবে। অর্থাৎ বোথ পার্টি সাক্ষী দেবে, বোথ পার্টির ক্রস হবে। তারপর যে স্টেটমেন্টটা দাঁড়াবে কোর্টের সামনে, যে এভিডেন্সটা বোথ পার্টি শো করছে, সেই এভিডেন্স ট্যালি করে যার কেস যেখানে স্ট্রং হবে কোর্ট কিন্তু তার হয়ে রায় দেবে। যদি আপনার কেস বা আমার কেস যদি স্ট্রং হয় সেক্ষেত্রে কিন্তু আমি ডিগ্রি অফ ডিভোর্সটা পেয়ে যাব। যদি ওয়াইফ প্রমাণ করতে পারে যে আমার অ্যালিগেশনগুলো ভুল বা আমি একটা মিথ্যা কেস ফাইল করেছি, সেই ক্ষেত্রে কিন্তু সে এই কেসটাকে রিজেক্ট করিয়ে দিতে পারে। তো এই জন্যই এই কেসটা কিন্তু একটু লেন্দি এবং একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ সামনের জন ডিভোর্স দিতে চায় না বা তাদের এমন কিছু ক্লেম থাকে যেটা পিটিশনার বা আমার জায়গায় যারা দাঁড়িয়ে থাকে তারা ফুলফিল করতে পারে না। হতে পারে তাদের হিউজ অ্যালিমনি প্রয়োজন যেটা আমার পক্ষে দেওয়া সম্ভব নয়, হতে পারে তারা ভুলভাল অ্যালিগেশন দিচ্ছে যেগুলো মেনে নেওয়া সম্ভব নয়। তো এই ডিসপিউটগুলোর জন্যই কিন্তু কন্টেস্টেড ডিভোর্সটা বা ওয়ান সাইডেড ডিভোর্সটা অনেকটা টাফ হয়ে যায়। তো এবার আপনাকে জানতে হবে আপনার ডিভোর্স কেসটা আপনি কোথায় ফাইল করবেন। তো সবথেকে প্রথমে বলে রাখি, যেখানে ম্যারেজটা হয়েছিল বা যেখানে রেজিস্ট্রি হয়েছিল বা যেখানে স্বামী স্ত্রী রূপে লাস্ট একসাথে থেকেছিল বা যেখানে স্বামী বা স্ত্রী কেউ একজন থাকছে, সেই অ্যাড্রেস ধরে তার জুরিসডিকশন ধরে যে কোর্ট আসছে সেই ডিস্ট্রিক্ট কোর্টে কিন্তু ডিভোর্স কেসটা ফাইল হবে। তো খুব ইজিলি আমি বলে দিলাম মিউচুয়াল ডিভোর্স কত ইজিলি পাওয়া যায় এবং কন্টেস্টেড ডিভোর্সের ক্ষেত্রে কি কি কনসিকুয়েন্সেস আসতে পারে। তো যদি আপনার এভিডেন্স আপনার ফরে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কন্টেস্টেড ডিভোর্সেও ইজিলি ডিভোর্স পেয়ে যেতে পারেন যদি আপনার এভিডেন্স স্ট্রং থাকে। তো আজকের এই ভিডিওতে আমি ডিভোর্সের পুরো প্রসেসটা বলে দিলাম, সেটা মিউচুয়াল হোক বা কন্টেস্টেড। যদি কারো কোনো কোশ্চেন থাকে, কারো কোনো ডাউট থাকে, সেটা কমেন্ট সেকশনে ডেফিনেটলি আমাকে জানাতে পারেন, আমি যতটা সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি আমার সাথে ডাইরেক্ট যোগাযোগ করা থাকে সেক্ষেত্রে ডেফিনেটলি আমার চ্যানেলে মেম্বারশিপ নিয়ে আমার সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন। ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সত্যমেব জয়তে।